এসসি মাগলেব রেলওয়ে পার্ক এটা এমন একটা পার্ক যেখানে সংরক্ষিত রয়েছে ইতিহাসের প্রথম দিক থেকে এখন পর্যন্ত সংরক্ষিত সব কিছু। যেখানে গেলে আপনি দেখতে পারবেন 35 সিটের একটা ট্রেন জার্নি শুরু করে কিভাবে আজকে এ পর্যন্ত জাপানের সর্বোচ্চ রেকর্ড 487 কিলোমিটার স্পিডে চলা একটা ট্রেন। তো এখানে আমি আপনাদেরকে আজকে সব কিছু ট্রেনের ইতিহাস আপনাদের সাথে তুলে ধরবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার এখন নতুন বছরের ছুটি চলতেছে, আমার কাজও ছুটি, কলেজও ছুটি। 5 দিনের মতো বাসা বসে কী করবো, সেজন্য আজকে আমি যাচ্ছি নাগোয়াতে। তো নাগোয়া যাওয়ার জন্য আমি টিকিট কাটছিলাম, আর এখানে আমি যেহেতু বাসে কখনো ভ্রমণ করিনি, লং জার্নি, সেজন্য আজকে বাসে যাওয়ার জন্য আমি টিকিটটা কাটছিলাম অনলাইনে। এখন আমি সেটা কালেক্ট করবো। তো প্রথমত ম্যাপে ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না, এজন্য আসলে আমার খুঁজতে খুঁজতে অনেক বেশি সময় লাগছে। আমি বাইরের দিক দিয়ে, বাট আমি আবার ওই মাথা চলে গেছি, ওই মাথা থেকে ঘুরতে ঘুরতে আবার এখানে আসছি। বাট এক্সপ্রেসওয়ের বাস এখান থেকে 4th ফ্লোরে গিয়ে আমার টিকিটটা কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করে নেওয়ার পর তারপর আমরা যাবো নাগোয়া, ঘুরবো। দিন আমি সেখানে থাকবো। তো চলুন একসাথে যাওয়া যাক। আর আজকে যেহেতু জাপানে ফার্স্ট টাইম আমি বাসে ভ্রমণ করব, ভ্রমণ জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করব আসলে কীরকম, অনেক কিছু বাসের ভিতরে সার্ভিস কীরকম, এভরিথিং সব কিছু শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো এই যে শিনজুকু স্টেশনের মিনামিগুচি দিয়ে বাইরে হলে আপনি এই যে 4th ফ্লোর এই এক্সিটটা পাবেন। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে দূরপাল্লার বাস সব। আজকে বৃষ্টি ছিল, আর বৃষ্টির সাথে সাথে তুষারপাত ছিল। তো তুষার আজকে পড়ছিল আমাদের টোকিওতে। এত বেশি ঠান্ডা পড়ছে, তুষার পড়বে আরও, আশা করছি এই মাসের ভিতরে আরও পড়বে। তো আজকে খুব বেশি ঠান্ডা ছিল। শিনজুকু এক্সপ্রেসওয়ের যে মেইন বিল্ডিং, এটাতে চলে আসছি। এটা দিয়ে উপরের দিকে যাবো এখন। ফোর্থ ফ্লোর হবে এদিকে, এখানে ডিরেকশন দেওয়া আছে। ওখানে এটা হচ্ছে আমার ফার্স্ট একটা লং কোনো জার্নি। প্রায় ওই যে সাকুরা বাস, যে সাকুরা ট্রাভেলস দেখতে পাচ্ছেন আপনারা, ওই সাকুরা ট্রাভেলসে করে আজকে আমি যাব। আশা করছি জার্নিটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। নতুন বছরের ছুটি, সেজন্য আসলে এত বেশি ভিড়। এর আগে যদিও আসলে অনেক বেশি ভিড়, আর বাসগুলো আসতেছে একটু পর পর। আমি আপনাদেরকে দেখাই সামনের দিকে কত মানুষ এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একবার অনেক মানুষ যে এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমাকে দাঁড়াতে হবে। চলো ভাই, চলে আসছি। তো এখন বাজে রাতের 2টা, আর এখানে একটা হালকা ছোট একটা ব্রেক দিয়েছিল। তো সবাই যে যার মতো একটু নেমে হাঁটলাম। এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, অনেক বাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, অনেকগুলো বাস এখানে, এবং সেই সাথে জ্যোৎস্না ভরা একটা রাত্রি। এই যে আপনারা দেখেন উপরে চাঁদ উঠছে, অনেক সুন্দর। সকাল 6টা বাজে, আর আমি চলে এসেছি এখানে নাগোয়া স্টেশনে। তো নাগোয়া স্টেশনটা মোটামুটি অনেক বড়, এবং এখানে আসার পর খুঁজে পাচ্ছিলাম না কোন দিকে যাব, কারণ জাপানের রেল স্টেশনগুলো অনেক বড় হয়ে থাকে। খুঁজে পেলাম অবশেষে।
পরে আমি আজকে চলে যাচ্ছি এসসি মাগলেব রেলওয়ে পার্ক, যেখানে সংরক্ষিত রয়েছে সব কিছু একবারে, কিভাবে ট্রেনের রেভলিউশনটা হয়েছে আর এখন পর্যন্ত এই পর্যায়ে আসছে জাপানের ট্রেন। তো সব কিছু এখানে আছে, সেই জন্য সেটা দেখার জন্য আমি যাচ্ছি সেই পার্কে। এবং এই পার্কটা নাগোয়া স্টেশন থেকে প্রায় 30 মিনিটের মতো। এবং এপাশে আরেকটা পার্ক ছোট রয়েছে, লেগোল্যান্ড যে পার্কটার নাম। তো এইভাবেই আমার যাত্রা শুরু। তো চলুন পার্কের ভিতরে চলে যাব। তো পার্কের ভিতরে এখানে আপনার একজনের অ্যাডাল্ট হচ্ছে, পার্কে এন্ট্রি ফি হচ্ছে 1200 ইয়েন। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন হাই স্কুল তাহলে আপনার 800 ইয়েন। তো দেখেন এই ট্রেনটা 443 কিলোমিটার পার আওয়ারে চলছিল, যেটা 1996 সালে রেকর্ড করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে যাওয়ার পর যত বুলেট ট্রেন সবগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং অনেক বেশি মানে ইতিহাসকে জানার আমার ভিতর একটা আলাদা রকমের কিউরিয়াসিটি কাজ করতেছিল। তাই তো ট্রেনের ভিতরে পর্যন্ত আমি গিয়ে দেখতেছিলাম সব কিছু। তো দেখেন এই ট্রেনে এক সাইডে সিট আছে, এক সাইডে নাই, এটা এভাবেই ছিল। তো বিভিন্ন রকমের বুলেট ট্রেনগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে আজকের এই রূপ ধারণ করেছে। আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক রকমের ট্রেন আছে। তো এই পার্কটাতে যাওয়ার পর আমার যে জিনিসটা মনে হয়েছে, মানে এখানে আমি দেখছিলাম যে আমাদের এখানে অ্যাডাল্টের থেকে বাচ্চাদের সংখ্যা অনেক বেশি। বাবা মায়েরা তাদেরকে নিয়ে আসছে এখানে, নিয়ে আসার পর মূলত তাদের ইতিহাস, তাদের ট্রেন জার্নি, তারপর এখানে সিমুলেশন আছে, আপনি সেখানে সরাসরি চালাতে পারবেন। আর সেখানে প্রশিক্ষক রয়েছে, আপনাকে সুন্দর মতো সব কিছু দেখিয়ে দিবে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং বাচ্চাগুলো তাদের বাবা মাকে অনেক বেশি কোয়েশ্চেন করতেছিল এগুলো ব্যাপারে। আর জাপানে আপনি যেখানে যান না কেন এখানে সুন্দর মতো সব কিছু লিখে দেওয়া থাকে। তার ইতিহাস সম্পর্কে দেখতে পাচ্ছেন, এটা মেট্রো রেলের ঠিক উপরের দিকে, যেটা প্রতীক ওয়ার্ডের মাধ্যমে চলাচল করে। এটা উপরের অংশ দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা সেটা টানাটানি করার চেষ্টা করতেছে। আর এখানে চাকাটা কিভাবে এটা ঘুরিয়ে সব কিছু রেলওয়ে ট্র্যাকগুলা কিভাবে পরিবর্তন হয় বাচ্চাগুলো দেখতেছে। তো দেখেন এগুলো হচ্ছে আগের ট্রেন, যে ট্রেনগুলো ছিল একবারে শুরুর দিকের, ধীরে ধীরে পর্যায়ক্রমে আজকে এই পর্যায়ে চলে আসছে জাপানের ট্রেন। মাত্র 35 জন প্যাসেঞ্জার নিয়ে 1949 সালে এই ট্রেনটা যাত্রা শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা। তারপর পর্যায়ক্রমে সিট সংখ্যাও বাড়তে থাকে, ট্রেনের যে স্ট্রাকচার সেটাও পাল্টাতে থাকে। তো ধীরে ধীরে এটা এভাবেই পরিবর্তিত হতেই থাকে। তো দেখতে পাচ্ছেন এগুলো আগের সেই ট্রেনগুলা এখানে সুন্দরভাবে তারা রেখেছে, যাতে ভবিষ্যতে যারা আসবে তারা এই জিনিসগুলো দেখতে পারে। আমাদের বাংলাদেশে যে পার্কগুলো রয়েছে সেগুলোতে মূলত আমরা এরকম কোনো কিছু দেখতে পাইনি। যদিও মানে এরকম মিউজিয়ামগুলো থাকা খুব বেশি জরুরি, যেগুলো বাচ্চাদেরকে দেখালে তারা টেকনোলজির প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড হবে। তো এটা হলো সর্বপ্রথম দিকে ট্রেন, দেখতে পারতেছেন আপনারা। তো অনেক সময় আমি ঘুরছিলাম এখানে, ভালোই এনজয় করছিলাম সময়টা। তো এটা হলো শিনকানসেনের সিমুলেশন। আর আমি যেদিন গিয়েছিলাম এটার টিকিট অলরেডি সল্ড আউট হয়ে গিয়েছিল, কারণ আমি গিয়েছিলাম 4টার দিকে আর এটা 5:30 বাজে ক্লোজ হয়ে যায়। সেজন্য এখানে গেলে যদি সকালের দিকে যাওয়া যায় তাহলে এখানে আপনি সিমুলেশনে বসে নিজে নিজে ড্রাইভ করতে পারবেন, সমস্যা নেই। এখানে প্রশিক্ষক রয়েছে, উনি খুব সুন্দরভাবে আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে কোনটা কীভাবে করলে এটার স্পিড বাড়বে কমবে, কীভাবে এটাকে কন্ট্রোল করতে হয়। তো খুব ইচ্ছা ছিল আমার এই সিমুলেটরে বসার জন্য, তো বসতে পারলাম না, নেক্সট টাইম কখনো ইনশাআল্লাহ। বাট এটার থেকে আমার কেন জানি বেশি বিমানের যে সিমুলেটর রয়েছে সেখানে বসার খুব ইচ্ছা একবার হলেও। দেখতে পারতেছেন এখানে এখানে তাদের পুরো একটা স্ট্রাকচার আছে, মানে এই সিটিটার কোন ট্র্যাক দিয়ে কোন ট্রেনগুলো চলাচল করে এবং বুলেট ট্রেন সব কিছু মানে এখানে চলতেছে আর কি। দেখতে পারতেছেন তারা এটা এভাবেই বানিয়েছে, যেটা
সবাই এখানে দেখতে পারতেছে। যারা এখানকার লোকাল তারা খুব ভালো মতো দেখতে পারতেছে, বাট আমি যেহেতু এখানে তেমন কিছু চিনি না, তো এই জিনিসগুলো যাই ওগুলো আমি চিনিও না তেমন একটা, বাট বাকি সবাই খুব ভালো মতো এগুলো চিনতে পারবে। দেখতে পাচ্তেছেন বাস চলতেছে, এটা জাস্ট একটা ছোট একটা মিউজিয়াম এবং এটা এভাবেই অটোমেটিক্যালি চলতেছে। তো এটা হলো সাকায়েতে মেবি। তো এখানে দেখেন কীভাবে ট্রেনের যে মডেলগুলো সেগুলো একটার পর একটা চেঞ্জ হয়েছে, এগুলো বুলেট ট্রেন সব। পরে এদিকটায় মোটামুটি বুলেট ট্রেনগুলো ঘুরে দেখার পর আমি চলে গেলাম আরও ইতিহাস সম্পর্কে জানার জন্য। তো এখানে দেখতেছিলাম যে জাপান কীরকম ছিল আগে, এখানে সালগুলো উল্লেখ করা আছে এবং সেই সময় জাপানের চিত্র ছিল এই রকম, এবং ধীরে ধীরে জাপান আজকের পর্যায়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন স্টিম বোট লঞ্চ, স্টিম বোট থেকে আজকে তাদের হাই স্পিড শিনকানসেন, তারপর দেখা যাচ্ছে যে অন্যান্য যত কিছু প্রযুক্তির দেশ জাপান, আপনারা সকলেই জানেন। দেখতে পারতেছেন এখানে কত সুন্দর সিটে করে বসে আছে, এগুলো সব এভাবে সাজিয়ে রাখছে তারা তাদের ইতিহাসকে এভাবেই ধারণ করতেছে। এর পরের দিকে আমার ইচ্ছা ছিল যে রেলওয়ে পার্কটা ঘোরার পর আমি যাবো লেগোল্যান্ডে এবং সেখানে গিয়ে দেখব, বাট সেটা মূলত বাচ্চাদের জন্য বেশি ইন্টারেস্টিং জায়গা, বাচ্চারা সেখানে খেলাধুলা করতে পারে। আমি সেখানে জাস্ট বাইরে থেকে ঘুরে আসছিলাম, কারণ প্রায় সময় শেষের দিকে, সেজন্য আমি চলে আসলাম। বাট বাইরের দিকে যেগুলো ছিল সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন সি লাইফ আছে সাইডে, মানে অ্যাকোয়ারিয়াম পার্ক যেটাকে আপনারা বলতে পারেন, সেটাও এখানে আছে। সেখান থেকেও আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। লেগোল্যান্ড জাপান দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর বাইরের অংশটা ছিল। পরে রাতের বেলা যেহেতু একবারে ক্ষুধা লাগছে, আমি বিরিয়ানি খাওয়ার জন্য চলে গেলাম এখানে একটা হালাল রেস্টুরেন্টে, এবং সেখানে গিয়ে মাটন বিরিয়ানি 1380 ইয়েন নিয়েছিল, এবং এটা একটা সেট ছিল, খুব ভালো টেস্ট হয়েছিল। তো খাওয়ার পর চলে গেলাম, আর অবশেষে এখানে দেখতে পাচ্ছেন জাপানের একটা শ্রাইন, একটা মন্দির, অনেক সুন্দরভাবে লাইটিংটা করছে, মানে এটা শহর থেকে একটু বাইরের দিকে, খুব বেশি ভালো লাগলো দেখে। তো পরে চিন্তা ভাবনা ছিল যে সাকায়ে গিয়ে একটু ঘুরে আসি। তো সাকায়েতে মূলত আমাদের বিভিন্ন শহরে যেরকম টাওয়ার থাকে একটা, মানে একটা চেনার জন্য যে
এই জায়গাটা এই জন্যই বিখ্যাত মূলত। আর সেরকম নাগোয়া শহরে এই যে সাকাই নাগোয়া লেখার আছে, এবং এখানে উপরের দিকে দেখতে পারতেছেন, উপরের দিকে সেখানে পানি প্রবাহিত হয় এবং সেখান থেকেও টাওয়ারটা খুব ভালো মতো দেখা যায়। তো আমি বাইরের দিকে দু একটা ছবি তোলার পর চলে গেলাম উপরে গিয়ে সেখানে দেখার চেষ্টা করতেছিলাম, বাট সেখানেও কিন্তু টাইম খুবই কম ছিল, কারণ প্রায় সেটা ক্লোজ হয়ে যাচ্ছিল সেকেন্ড ফ্লোরটা। তো আমি যে সময় গিয়েছি আমি খোলা পেয়েছিলাম, সেখানে ঘুরে দেখলাম সব কিছু, বেশ ভালো সময় এনজয় করলাম। তারপর আমি ধীরে ধীরে আমার বাস স্টপের দিকে চলে গেলাম। ভাই উপরে ওঠার কিন্তু শখটা থেকে যেত, মানে এমন এক সময় আসছি এটা অফ হয়ে যাবে আর 5 মিনিট আছে, তো একবারে লাস্ট মুহূর্তে চলে আসছি। তো যাই হোক, একটু মানে পুরোটা ঘুরে দেখার মতো একটু সময় পাবো, তো চলুন হাঁটতে হাঁটতে পুরোটা দেখা যাক। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে পারেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।